দেখছেন চ্যানেল 9। প্রণব সাহা অপু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা প্রতি রাত 11টায় এই অনুষ্ঠান নিয়ে হাজির হই। আজকে বিশেষ একটি দিন এবং খবরের কাগজে গণমাধ্যমে নিশ্চয়ই আপনারা দেখেছেন, জুলিও কুরি পদকের বিশেষ একটি দিন, অর্থাৎ আজকে থেকে 51 বছর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুলিও কুরি পদক গ্রহণ করেছিলেন। আমরা জানি যে 1972 সালের অক্টোবর মাসে বিশ্ব শান্তি পরিষদ তাকে এই পদক মনোনীত করেন এবং তার পরের বছর অর্থাৎ 23শে মে 1973-এ তিনি এই পদকটি গ্রহণ করেছিলেন। আমরা সেটি নিয়ে কথা বলবো। আমরা অনুষ্ঠানের শিরোনাম রেখেছি বিশ্ববন্ধু হয়ে ওঠার দিন, অর্থাৎ বঙ্গবন্ধু যেদিন বিশ্ববন্ধু হয়ে উঠলেন। আমরা চারজনকে আমন্ত্রণ জানিয়েছি, পরিচয় করিয়ে দিতে চাইব। বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর মান্নান চৌধুরী, আমরা সবাই তাকে চিনি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশের তিনি উপাচার্য এবং আমরা প্রায়শই তাকে যুক্ত করি এবং তিনি যুক্ত হন, এবং স্যার কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। আজকে আমাদের সঙ্গে পেয়েছি বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন স্যারকে, এমপি তিনি, আমরা সবাই তাকে চিনি। আমরা পেয়েছি কৃষিবিদকে এস.এম. মুস্তাফিজুর রহমান, ব্যবসায়ী নেতা, এবং নানাভাবে আমরা তাকে যুক্ত করি, এবং বঙ্গবন্ধু তরুণ গবেষক আমরা প্রায়শই যুক্ত করি তাকে, এবং আমাদের সবাই খুব নিজেদের লোক মেজর অবসরপ্রাপ্ত হাফিজুর রহমান। আপনাদের কৃতজ্ঞতা জানিয়ে শুরু করতে চাই। মান্নান স্যার, আপনাকে দিয়ে শুরু করব। এই কারণে আপনাকে দিয়ে শুরু করব, যেমনটা আমরা বলছিলাম যে আমরা বঙ্গবন্ধুর অসংখ্য আলোকচিত্রের মধ্যে বেশ কিছু আলোকচিত্র পাই যেখানে জুলিও কুরি পদক পাওয়ার পর আপনি বঙ্গবন্ধুকে ফুলের মালা পরিয়ে দিচ্ছেন। এমনিই আপনি আমাদের অনেক প্রিয় মানুষ, সবসময়ই আমরা আপনার কথা শুনি, কিন্তু এই ছবিগুলো দেখার পর আপনার প্রতি শ্রদ্ধায় আরও মাথা অবনত হয়ে আসে আমাদেরকে। এক ধরনের কৃতজ্ঞতা থেকে আমাদের আজকের এই অনুষ্ঠান। স্যার, যে কথা বলছিলাম যে মানুষটি সারা জীবন শান্তির অন্বেষণ এবং শান্তি প্রতিষ্ঠাই ছিল তার মূল লক্ষ্য। আমরা জানি যে বিশেষ করে জুলিও কুরি পদক প্রাপ্তির যে বিশ্ব শান্তি পরিষদের যে ঘোষণাপত্র কিংবা কী প্রেক্ষিতে বঙ্গবন্ধুকে নির্বাচিত করা হলো, সেখানে বলা হয়েছে যে যখনই তিনি সুযোগ পেয়েছেন তখনই তিনি শান্তির পক্ষে কাজ করেছেন, এবং 25শে মার্চ নিজে আক্রান্ত হওয়া না পর্যন্ত তিনি প্রতিঘাত করেননি, পাল্টা আঘাত করেননি, এবং নিজে যখন আক্রান্ত হয়েছেন তখন তিনি বাঙালি জাতির স্বাধীনতার ঘোষণাটি দিয়েছেন। আমরা স্বাধীনতার ঘোষণা নিয়ে কত বিতর্ক দেখি, অথচ বিশ্ব শান্তি পরিষদের অদ্ভুতভাবে এই বিষয়টি এসছে। সেই ধারাবাহিকতায় 51 বছর আগে এই দিনটি মান্নান স্যার কিভাবে যুক্ত করবেন, কি বলে শুরু করবেন? মান্নান স্যার। 23শে মে তারিখে যে উনি শান্তি পদক পেলেন, তো এটা ছিল বাংলাদেশের জন্য একটা বিশ্বের অন্যতম স্বীকৃতি। কারণ এই শান্তি পদকের পেছনে যেসব রাষ্ট্রগুলো ছিল তাদের সংখ্যা একেবারে কম ছিল না। আপনারা জানেন যে 140টি দেশের প্রতিনিধিবর্গ 1972 সালের 10 অক্টোবর চিলির সান্তিয়াগোতে সে সিদ্ধান্ত নিয়েছিল যে বঙ্গবন্ধুকে এই শান্তি পদক, তাহলে ওই কালে 140টি দেশের 200 প্রতিনিধি উপস্থিত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আর পদকটি এমন এক ব্যক্তিকে দিয়েছে, ইনি আমাদের স্বাধীনতার মহান স্থপতি, আমরা তাকে বহু নামে, কিন্তু আশেপাশে তাকাই যদি দেখি এই পদক যারা পেয়েছিলেন তারা বিশ্বেও অত্যন্ত চেনামক, অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব। তাদের নাম উচ্চারণ করে আমি সময় ক্ষেপণ করতে চাচ্ছি না, তবে আমি এটুকু বলবো যে ওই দিনটা আমাদের এই কারণে স্মরণ করি, এবং এখন বিশেষ করে স্মরণ করতে হবে, কারণ শান্তি আসলে আজকাল বিঘ্নিত হচ্ছে, বহু কারণে শান্তি বিঘ্নিত হচ্ছে, এবং অন্যতম প্রধান কারণ হচ্ছে যে আপনার যুদ্ধবিগ্রহ, নিঃসন্দেহে। আর আরেকটা হচ্ছে যে বিশ্বে ক্ষুধার্ত, নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত মানুষের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। এই প্রেক্ষাপটে আমরা বঙ্গবন্ধুকে বিশেষ করে স্মরণ করবো। আরেকটা কথাও রয়েছে, সম্প্রতি গত 2 দিন আগে বাংলাদেশ সরকার বঙ্গবন্ধুর নামে আসলে একটি শান্তি পদক প্রবর্তনের কথা উল্লেখ করেছেন, এবং তার জন্য নীতিমালা প্রণীত হচ্ছেন। যতটুকু আমরা জানি এই নীতিমালার মধ্যে বিশ্বের মানুষের জন্য, বাংলাদেশের জন্য বোধহয় উন্মুক্ত থাকবে যে বঙ্গবন্ধু শান্তি পদকটা দেওয়া হবে, প্রতি 2 বছর অন্তর অন্তর সেটাকে দেওয়া হবে। তাহলে 2 বছর অন্তর অন্তর কথা, শান্তির কথা আমরা স্মরণ করব, কিন্তু প্রতি বছরে 23শে মে যখন আসবে তখন
আমরা বঙ্গবন্ধুকে স্মরণ করব এবং এই ব্যাপারে বঙ্গবন্ধুর যে ভূমিকা রয়েছে বিশ্বের শান্তির জন্য ভূমিকা রয়েছে সেটা স্মরণ করব। তো আমরা বঙ্গবন্ধু তাকে বলছি ওই 23শে মে তারিখে কিন্তু তাকে বঙ্গবন্ধুর থেকে বিশ্ববন্ধুত্বে অভিহিত করেছিলেন সেকালে শান্তি পরিষদের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র। তো ওদিন থেকে আমরা উপলব্ধি করলাম যে বঙ্গবন্ধু শুধুমাত্র বাংলাদেশের জন্য নিবেদিত ছিলেন এমনটি নয়, বাঙালির জন্য নিবেদিত ছিলেন এমনটি নয়, ইনি হচ্ছেন আসলে বিশ্বের মানুষের জন্য নিবেদিত। এবং বিশ্বের তার অনেক কর্মসূচি রয়েছে, তার মধ্যে আমি উল্লেখ করতে পারি যে তার 6 দফা কর্মসূচিটা যদি আমি মনে করি সেটাও কিন্তু শান্তি প্রতিষ্ঠা করার জন্য। তার থেকে 6 দফার থেকে আমরা স্বাধীনতা যুদ্ধে অবতীর্ণ হলাম, অর্জিত হলাম। বঙ্গবন্ধু বলেছেন এই স্বাধীনতা এবং শান্তি দুটো সমার্থক, কারণ এই স্বাধীনতার মাধ্যমে আমরা শান্তিটা অর্জন করতে পারি, সাধারণ মানুষের জন্য অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা এটা নিশ্চিত করতে পারি। এটা যখন নিশ্চিত করা যাবে তখন দেখা যাবে যে শতকরা 93% মানুষের জন্য আমরা সুযোগ সুবিধা সৃষ্টি করেছি, তাদের মনোবেদনার একটা বিশেষ অনুষঙ্গ যেটা রয়েছে সেটা আমরা অপসারণ করেছি। স্যার আমি আসবো আপনার কাছে। মোমেন স্যার, আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো যে বিশেষ করে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর একটি জায়গায় যে বঙ্গবন্ধু বলছেন যে আমি কখনোই ষড়যন্ত্রের রাজনীতির সাথে সম্পৃক্ত হব না, আমি ষড়যন্ত্র করব না, কিন্তু কারো বিরুদ্ধেই আমি ষড়যন্ত্র চাই না, বা আমার পিছনে যদি কেউ ষড়যন্ত্র করে সেটি আমি প্রতিহত করব, বা আমাকে ষড়যন্ত্রে ফেললেও আমি তার বিরুদ্ধে যাব না। মানে অর্থাৎ শুরু থেকেই একটা পরিচ্ছন্ন রাজনীতির ইমেজ তাকে দেখি, এবং আমাদের যে পররাষ্ট্র নীতি এবং শুরু থেকেই শেষ তিনি ঠিক করে রাখা যে আমরা কারো সঙ্গেই বৈরিতাপূর্ণ সম্পর্কের এগোতে চাইব না। অর্থাৎ এটি কিন্তু বিশ্ব শান্তি পরিষদ যখন 140টি দেশ বসলেন তারা কিন্তু মানে চুল চেরা বিশ্লেষণ করলেন যে জীবনের যেখানে যেখানে সুযোগ রয়েছে সেখানে সেখানে তিনি শান্তির জন্য কাজ করেছেন, এবং সেই কলকাতাতে সাম্প্রদায়িক দাঙ্গা ঠেকানো থেকে শুরু করে ঢাকায় সাম্প্রদায়িক দাঙ্গা ঠেকানো থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায়, অর্থাৎ এরকম মানুষ, এরকম ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি বিশ্বের ইতিহাসে বিরল। স্যার কি যুক্ত করবেন? মোমেন স্যার। না, প্রথমে আপনাকে বলি ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কোনো গণতান্ত্রিক সরকার কিংবা দল কখনো আপনার ষড়যন্ত্রে লিপ্ত হয়। যারা অগণতান্ত্রিক কিংবা অন্যভাবে সৃষ্ট দল তাদের ক্ষেত্রে এই ষড়যন্ত্রের কথা আপনি বলতে পারেন। আমি এখানে প্রথমত বলতে চাই যে বঙ্গবন্ধুর মানুষ প্রকৃতি সেটা আমাদের বাংলাদেশের প্রকৃতি থেকে, ইতিহাস থেকে গড়ে উঠেছে। সে আমাদের মানুষ প্রকৃতি এমনই, সেই 1408 খ্রিস্টাব্দে যেটা চণ্ডীদাস বলেছিলেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে। এই হচ্ছে বাংলাদেশী মানুষ প্রকৃতি। বঙ্গবন্ধু সেই মহাযুদ্ধে, দ্বিতীয় মহাযুদ্ধের সময়ে যে মানুষের উপর কিরকম কষ্ট হয়েছে, দুর্ভিক্ষ এসেছে, তারপরে আপনার সাম্প্রদায়িক হাঙ্গামা হয়েছে, সব ক্ষেত্রে দেখেছেন যুদ্ধ এবং অশান্তি মানুষের জীবনে, সাধারণ মানুষের জীবনে কিরকম বাজে অবস্থা সৃষ্টি করে। সেই জন্য তিনি প্রত্যেক সময় আপনার শান্তি সপক্ষে জোর গলায় আওয়াজ তুলেছেন। দেখেন তিনি ইয়াং এজে, সে 1952 সালে আপনার গণচীনে আপনার সেই বিশ্ব শান্তি সম্মেলনে অ্যাটেন্ড করেছিলেন। কেউ কেউ বলেছিল যে আপনি কমিউনিস্ট দেশে কেন আসছেন? তিনি বলছেন যেখানেই শান্তির বারতা আমি সেইখানে আছি। 56 সালে তিনি স্টকহোমে আপনার এই বিশ্ব শান্তি সম্মেলনে যোগদান করেন। আর বিশেষ করে উল্লেখ্য, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকে তিনি বারবার বলেছেন যে আমার নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা। আমি বিশ্বের সবার সাথে শান্তি এবং একটা দেশ সৃষ্টি করতে চাই। আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই আপনার কয়েকটা বড় বড় কাজ হয়েছে, কর্মে ফলন। কর্মগুলো ভারত বাংলাদেশ মৈত্রী, আপনার এই 25 বছরের চুক্তি, যেখানে এই পাক ভারত উপমহাদেশে শান্তি স্থিতিশীলতা অর্জনের একটি বড় হাতিয়ার। শুধু তাই নয়, তারপর তিনি ভারত, বাংলাদেশ এবং সোভিয়েত ইউনিয়নের মৈত্রী আপনার ওয়াদা করেছেন। শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরেও তিনি শান্তি চান।
তিনি কোনো জোটের লেজুর হন নাই, তিনি জোট নিরপেক্ষ আপনার দেশ গড়েছেন, যেখানে মানুষের, এবং সবসময় বলেন শান্তি ছাড়া কোনো দেশের অর্থনীতির মঙ্গল হয় না। পিস ইজ ইম্পারেটিভ ফর ডেভেলপমেন্ট। নো ওয়ান্ডার সেই বিশ্ব শান্তি পরিষদ তাকে জুলিও কুরি আপনার অ্যাওয়ার্ডটা যথার্থভাবে দিয়েছে, এবং সেইখানে সে বক্তব্যে বলেছেন যে আমি এই অ্যাওয়ার্ডটা নিলাম আমার জন্য না, 7.5 কোটি বাঙালি যারা নির্যাতিত হয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য এই উপমহাদেশে একটা নজির সৃষ্টি করেছে, তাদের পক্ষ থেকে এই আত্মাগুলো যাতে শান্তি পায়। সেই সাথে আমি যেটা বলতে চাই যে বঙ্গবন্ধুর যেই মানুষ প্রকৃতি, শান্তির প্রতি মানুষ প্রকৃতি, তার কারণে তিনি পাকিস্তানে গিয়েছিলেন 74 সালে, এবং সেখানে বলেছেন যে আমার মুক্তিযোদ্ধারা এখনো আপনার হসপিটালে কাতরাচ্ছে, তারা প্রপীড়িত, কিন্তু তবুও আমি উপমহাদেশে শান্তি সৃষ্টির জন্য। স্যার আমি আসবো আপনার কাছে, যে বিশেষ করে বঙ্গবন্ধুর আমরা বিভিন্ন রেফারেন্সে ঠিক এই কথাগুলোই পাই, এবং আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে যে 69 সালে বঙ্গবন্ধু যখন লন্ডন থেকে ফিরছেন, তখন বিবিসি সিরাজুর রহমান তার একটি ইন্টারভিউ করেছিলেন, এবং সেখানে বলছেন যে আসলে আমরা তো আন্তর্জাতিক ফোরামে খুব ভালো কথা বলি, মানে বাংলাদেশের কথা, বা সে সময় বঙ্গবন্ধু বা সে সময় পূর্ব পাকিস্তান। বঙ্গবন্ধু বলছিলেন যে সিরাজ, তুমি খুব ভালো করে জানো যে আসলেই আমরা ভালো বলি, কিন্তু ভালো কথা বলে লাভ কি, তারা কি আমাদের কথা শুনে? কিন্তু আজকে তোমাকে বলে রাখি, আমাদের পথ আমাদেরই দেখতে হবে, সেটা অবশ্যই অহিংস পথ হলে ভালো, তা না হলে যা করতে হবে সেটাই করব। একদম পরিষ্কারভাবে স্বাধীনতার একটা ইঙ্গিত কিন্তু দিলেন। মোস্তাফিজ ভাই, আপনার কাছ থেকে শুনবো, যেমনটা মোমিন স্যার বলছিলেন যে বঙ্গবন্ধু পরিষ্কারভাবে বলতেন যে পাকিস্তানে গেলেন তখন অনেক বিরোধিতা সত্ত্বেও, আমাদের মিত্র দেশের অনেক বিরোধিতা সত্ত্বেও কিন্তু তিনি 74 সালে পাকিস্তানে গিয়েছিলেন, আপনারা জানেন। এবং যখন এগ্রিমেন্টটা করেন সেইখানে বিরোধী দল বহু রকম অপপ্রচার ছাড়, কিন্তু তিনি স্পষ্ট এবং ব্যক্ত। মোস্তাফিজ ভাই, আপনার কাছ থেকে একটু শুনবো যে বিশেষ করে জুলিও কুরি পদক পাওয়ার পর তিনি পরিষ্কার ভাষায় বলছেন যে এই পদক আমার নয়, এই পদক 7.5 কোটি বাঙালির, এবং এই পদক 30 লক্ষ শহীদ যারা এই দেশের জন্য বুকের তাজা রক্ত দিয়েছে, এই পদক আমি তাদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম। মানে অদ্ভুত, মানে যে একজন দেশপ্রেমিক কিভাবে নিজের অর্জন সমস্ত মানুষের অর্জনে পরিণত করতে পারে, এটি একটি বলিষ্ঠ উদাহরণ। আপনার কাছ থেকে শুনবো, একদম ছোট্ট একটা বিরতি নিয়ে ঘুরে এসে আপনার কাছ থেকে শুনবো। নিশ্চয় ছোট্ট বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দেখছেন চ্যানেল 9। বিরতির পর আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আজকে যে কথা বলছিলাম, নিশ্চয়ই আপনারা দেখছেন যে বিশ্ববন্ধু
হয়ে ওঠার দিন। জুলিও কুরি শান্তি পুরস্কারের 51তম বার্ষিকীতে আমরা কথা বলছি। মোস্তাফিজ ভাই, প্রশ্ন আপনার কাছে রাখা ছিল, উত্তরে কি জানাবেন? আপনি যে প্রশ্ন করেছেন সেটা হলো, আমরা বঙ্গবন্ধুকে নিয়ে যদি আমরা একটু ভাবি, তাহলে তার জীবদ্দশায় এমন মানুষের প্রতি ভালোবাসা এবং বাঙালির প্রতি তার যে সমগ্র জীবনের যে তার যে ত্যাগ তিতিক্ষা, উনি এরকম একটি পুরস্কার পাওয়ার পরে তিনি তো পুরো জাতির উদ্দেশ্যেই দেবেন, এটাই স্বাভাবিক। তার জীবন যদি আমরা পর্যালোচনা করি, এক জীবনে শুধু একটা রাষ্ট্রের মানুষের কল্যাণের জন্য তিনি তার সমগ্র জীবন বিসর্জন দিয়েছে। আপনি যদি এই পুরস্কারটা তাদের ভাষায় যারা দিয়েছে, ওয়ার্ল্ড পিস কাউন্সিল, তারা কিন্তু লিখেছে, আমি সংক্ষেপে শুধু এক লাইনের একটা অংশ পড়ি, ফর হিজ কমিটমেন্ট টু পিস অ্যান্ড জাস্টিস। তার মানে হলো উনি শান্তি এবং ন্যায় বিচারের জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য তার যে অবদান মহান মুক্তিযুদ্ধে, সেটাকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য এই সংস্থা, জাতিসংঘের একটি সংস্থা, এটা পুরস্কারটা দিয়েছে। এটা কিন্তু 72 সালে কিন্তু 10ই অক্টোবর কিন্তু এটা ঘোষণা করেছে। এই পুরস্কার একটু বলতে গেলে আমাদের স্বাধীনতার পরে এটাই কিন্তু সর্বপ্রথম একটি আন্তর্জাতিক পুরস্কার, যার মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে আবার নতুনভাবে সারা পৃথিবীর শান্তিকামী মানুষ জানলো, বাংলাদেশকে জানলো, এবং এটা আমাদেরকে একটা মর্যাদার শীর্ষে নিয়ে গেল। যে জুলিও কুরি একটা, যে সমস্ত একটু আগে প্রফেসর মান্নান স্যার বলেছেন, এবং একটু আগে আমাদের বরেণ্য ব্যক্তি মাননীয় সংসদ সদস্য ডক্টর মোমেন, আমাদের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী, তিনি তার বক্তব্যে খুব চমৎকার ভাষায় বলেছেন যে বঙ্গবন্ধুকে আসলে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচয় করে দেবার কিছু নেই, কিন্তু তার যে প্রচেষ্টা, শান্তি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার যে সংগ্রাম তার সমগ্র জীবনে, সেটাকেই সারা পৃথিবীর মানুষের কাছে তিনি বঙ্গবন্ধু থেকে তিনি বিশ্ব বন্ধুতে পরিণত হলেন, ফ্রেন্ড অফ দ্য ওয়ার্ল্ড। আমি মনে করি যে এটা আমাদের দেশকে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের দেশকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে নেওয়ার একটা আন্তর্জাতিক স্বীকৃতি তিনি দিয়ে গেছেন। এটাকে আমাদের প্রতি বছরেই, এবং মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে সিদ্ধান্ত নিয়েছেন যে হলো বঙ্গবন্ধুকে নিয়ে আমরা আন্তর্জাতিক শান্তি পুরস্কার আমরা যে দিতে যাচ্ছি, এটা কিন্তু এটা যথার্থ একটা সিদ্ধান্ত। আমরা নতুন করে সারা পৃথিবীর শান্তিকামী মানুষ আমাদের এই পুরস্কার নেবার জন্য তার আগ্রহ প্রকাশ করবে। আমাদেরও এই কমিটির সঙ্গে যারা সংযুক্ত থাকবে তারা সারা পৃথিবীতে এটা প্রচার প্রসার করবে। এতে করে আমাদের জাতির মর্যাদা, বঙ্গবন্ধুকে আমরা আবার নতুন করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারব। জি, আমি আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে তরুণ গবেষক রয়েছেন। বঙ্গবন্ধু গবেষক হিসেবে আমরা প্রায়শই আপনার মুখোমুখি হই। একটা বিষয়, যে এটা তো একটা পুরস্কার আমরা পেলাম, কিন্তু এর ভেতরে যে রাজনীতি রয়েছে, যে দ্রুততম সময়ের মধ্যে বঙ্গবন্ধুর যে ব্যক্তিগত ইমেজ এবং এই পুরস্কার, আবার ওই 140টি দেশ, সেই সভা, নতুন জাতি, নতুন দেশ, তার একটা স্বীকৃতির ব্যাপার থাকে। রাতারাতি এই স্বীকৃতিগুলো বাংলাদেশের পক্ষে চলে এলো। এটা কি আমরা বঙ্গবন্ধুর আরেক ধরনের বিজয় আমরা বলবো? মেজর হাফিজ, কি যুক্ত করবেন? ধন্যবাদ আপনাকে। অবশ্যই আপনি দেখেন যে আপনি যেটা বললেন যে 140টি দেশের 200 জন প্রেসিডেন্সিয়াল সদস্য নির্ধারণ করেছিলেন জুলিও কুরি পদক বঙ্গবন্ধু পাচ্ছেন, এবং সেক্ষেত্রে সকলেই একেবারে একাট্টা হয়ে প্রত্যেকেই বঙ্গবন্ধুর পক্ষেই তো তাদের মতটা দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? একটি হচ্ছে বঙ্গবন্ধুর দর্শন, আর একটি হচ্ছে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। এখন বাংলাদেশের স্বাধীনতা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে অর্জিত হলো, মান্নান স্যার বললেন, মোমেন স্যারও বললেন যে এই যে একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে, এবং সেখানে কিন্তু গেরিলা ওয়ারফেয়ারের দিকে আমরা গিয়েছি 23 বছর 7 মাসের একটি রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে। এবং সেই যে রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে আমাদের যে মুক্তি সংগ্রামের মাধ্যমে যে আমরা পরে রূপান্তরিত হয়ে আমরা মুক্তিযুদ্ধ করলাম। আপনি জানেন, আমি মাঝে মাঝে একটা কথা বলি যে 25 তারিখ রাত্রে বঙ্গবন্ধু একটি প্রেস রিলিজ দিয়েছিলেন সেই সময়ের গণমাধ্যমে 1971 সালে, যে আমরা রাজনৈতিক ভাবেই
আমাদের অধিকারটি আদায় করব। সুতরাং রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়েই কিন্তু বঙ্গবন্ধু যাচ্ছিলেন, এবং সেটি একটি ইস্যু। সেই রাজনৈতিক সংগ্রামকে যখন সশস্ত্র সংগ্রামের প্রয়োজন হয়েছে, একজন নেতা হিসাবে একদমই দেরি করেননি বঙ্গবন্ধু। 11টা 5-এ ক্র্যাকডাউন শুরু হয়েছে, 11, সাড়ে 11টার মধ্যে বঙ্গবন্ধু দিস মে বি মাই লাস্ট মেসেজ, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট। সো এই যে মানে একটি নেতৃত্বের জায়গা থেকে শান্তির পথে যেতে 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 একটা জায়গাতে গিয়ে যখন আমি সব হারানোর জায়গায় চলে যাচ্ছি, ওকে, তখন কিন্তু আমি আমার স্বাধীনতাটাকে অর্জন করেই নিলাম। বঙ্গবন্ধু সেই জায়গাতে ছিলেন, সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আরেকটি বিষয় যেটি উঠে আসে আসলে, সেটা হচ্ছে বঙ্গবন্ধুর দর্শন। দেখেন, জুলিও কুরি যে বক্তৃতাটি দিয়েছিলেন সেটিও কি খুব গুরুত্বপূর্ণ না? যখন বঙ্গবন্ধু 23শে মেতে যে জুলিও কুরি পদক নিয়েছেন, এবং সেখানে বক্তৃতায় আমি দুইটা জিনিস বলবো, যে সেখানে কিন্তু বঙ্গবন্ধু বলেছেন যে আমার কাছে শান্তি আর স্বাধীনতা একাকার হয়ে মিশে গেছে। এবং আরেকটি কথা তিনি বলেছিলেন খুবই গুরুত্বপূর্ণ, বিশ্ব শান্তি আমার জীবনের মূলনীতি। নিপীড়িত, নির্যাতিত, শোষিত ও স্বাধীনতাকামী সংগ্রামী মানুষ যে কোনো স্থানেই হোক না কেন, তাদের সঙ্গে আমি আছি। জি, আমরা চাই আমি আসবো বিশ্বের সর্বত্র আপনার শান্তি কাছে বজায় আবারও থাকুক। আসবো। আমি ঠিক এই কথা সূত্র ধরে, কিংবা আপনি আগে যেই কথাটি বললেন, আমি যেমনটা বারবার বলছি যে আমাদের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান চৌধুরী স্যার, তিনি ফুলের মালা পরিয়ে দিয়েছিলেন, সেটি তো স্যারের কাছ থেকে আমরা একটু শুনবো। স্যার, মেজর হাফিজ যে কথাগুলো বলছিলেন, যে 25 তারিখ রাতে নিজে আক্রান্ত না হওয়া পর্যন্ত সকল প্রস্তুতি থাকা সত্ত্বেও বঙ্গবন্ধু কিন্তু পাকিস্তানিদের আক্রমণ করেননি এবং আর আক্রমণ করার নির্দেশ দেননি। আমি একটু অ্যালান লে, তিনি ব্রিটিশ সাংবাদিক, তার একটা ইন্টারভিউতে বঙ্গবন্ধুর কাছে প্রশ্ন রেখেছিলেন যে শোনা যাচ্ছে যে 25 তারিখে 25শে মার্চ রাতে আপনি পাকিস্তানের উপর আক্রমণ করবেন, এরকম একটি খবর। তার প্রেক্ষিতে বঙ্গবন্ধু আপনি কি বলবেন? প্রশ্নটি এরকম ছিল। উত্তরে বঙ্গবন্ধু বলছেন যে সাংবাদিক, আপনাকে বলে রাখছি যে পৃথিবীর ইতিহাসে কখনো মেজরিটি দল মাইনরিটির উপর আক্রমণ করে না। আমরা মেজরিটি, আমরা কাউকে আক্রমণ করব না। যদি আমরা আক্রান্ত হই তাহলে আমার মানুষই সিদ্ধান্ত নেবে আমরা কি করব। মানে এই স্প্রিটটাই হচ্ছে বিশ্ব শান্তির স্প্রিট। মান্নান স্যার কি যুক্ত করবেন? এবং মেজর হাফিজ যেটা বলছিলেন, 25 তারিখ আমরা আক্রান্ত হওয়ার পর জাতির পিতা মুহূর্তের মধ্যে দিস মে বি মাই লাস্ট মেসেজ, এবং তারপর তিনি আজ থেকে বাংলাদেশ স্বাধীন। স্যার কি যুক্ত করবেন? আমি একদম একটা ছোট্ট বিরতি নিয়ে ঘুরে এসে একটু সময় দিতে চাই, তাহলে একটু বেশি সময় স্যার আপনি পাবেন। নিচ্ছি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দেখছেন চ্যানেল 9। প্রণব সাহা অপু, আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিশ্ববন্ধু হয়ে ওঠার দিন। আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর মান্নান চৌধুরী স্যার, প্রশ্ন রাখা ছিল, উত্তরে কি বলবেন? ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। আবার আমি এই 25 তারিখের আগে
আরো একটু পেছনে যেতে চাই। বঙ্গবন্ধু প্রায়শ বলতেন যে আমি মুসলমান, আমি খ্রিস্টান নই, আমার এক গালে আঘাত হানলে আমি আরেক গাল আগায় দেবো না, বরং প্রতিঘাত হানবো। এটা কিন্তু আত্মনিয়ন্ত্রণের একটা বড় কথা এবং উপলব্ধির কথাও বটে। এটার মধ্যে যে আপনার মধ্যে সংঘাতের বীজ নিহিত আছে এমনটি নয়, বরং যারা সংঘাত সৃষ্টি করার জন্য অবিরাম প্রচেষ্টা চালিয়ে যায় তাদের জন্য এটা ছিল একটা বড় ধরনের সতর্কবাণী। এই সতর্কবাণীটা হয়তো সবাই উপলব্ধি করেন নাই। 7ই মার্চ 1971 সাল উনি কি বলেছেন, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার মানুষদের উপর হত্যা করা হয়, তোমাদের কাছে আমার অনুরোধ রইল। অর্থাৎ উনি অপেক্ষায় ছিলেন যে আমি প্রথম আঘাতটি হানতে যাব না। এবং সেই কথাটা কিন্তু মেজর রাফি এবং আপনারা তুলে এনেছেন যে বঙ্গবন্ধু কখনো নিজে উদ্যোগী হয়ে কখনো কারোর উপর আঘাত হানেন নাই। ওরেও যদি ওনার প্রারম্ভিক জীবনের কথা যদি মনে করেন, অনেক অত্যাচার সয়েছেন, অনেক নির্যাতন সয়েছেন, মার খেয়েছেন, কিন্তু মার যখন খেয়েছেন মাঝে মধ্যে আমার উল্টো মারও দিয়েছেন, ওনার আত্মজীবনীতে সে কথা রয়েছে। তো আমার মনে হচ্ছে যে অনেক সময় সংঘাতের জবাবে সংঘাত সৃষ্টি করাটা কিন্তু শান্তির জন্য বোধহয় অন্যতম প্রধান উপকরণ হয়ে দাঁড়ায়। এখন আপনার এর পরের কথা বলছিলাম, খানিক আগে একটু উল্লেখ করেছিলাম যে বঙ্গবন্ধু শান্তির জন্য, মানে ওই মেজর আফিফ কিন্তু উল্লেখ করেছেন এবং অত্যন্ত প্রপারলি উল্লেখ করেছেন যে আজকে আমাদের স্বাধীনতা এবং শান্তি একাকার হয়ে মিশে গেছে। তো আমাদের আসলেই সংগ্রামটা ছিল শান্তির উদ্দেশ্যে। কিভাবে শান্তি? যে আমরা শোষিত হচ্ছিলাম, নির্যাতিত হচ্ছিলাম, নিপীড়িত হচ্ছিলাম, আমরা আমার ভালো যা অংশ পাওয়ার কথা সেটা পাচ্ছিলাম না। অবভিয়াসলি আমরা সেই কথাগুলো মুখে বলে যাচ্ছিলাম, তারপরে দলিল আকারে সেটাকে প্রকাশ করলাম যে এগুলো চাই, তাহলে তোমাদের সাথে আমরা সমানভাবে বসবাস করতে পারি। 6 দফার মধ্যে সেই কথাটাই রয়েছে। তো অবভিয়াসলি যখন 6 দফার মাধ্যমেও আমার লক্ষ্য অর্জন সম্ভব হলো না, আর যখন আমার উপর আঘাতে এলো এবং সেটা যখন 25শে মার্চের রাতে নির্মম আঘাত এলো, তখন আমি আর হাত গুটিয়ে বসে থাকি না, কেউ হাত গুটিয়ে বসে থাকে না। বঙ্গবন্ধু জানতেন যে উনি আমি যদি হুকুম দিবার নাও পারি 7 মার্চের বলেছিলেন, কিন্তু আমাদের সবাইকেও যে উনি আসলে হুকুম দিলেন এবং প্রথম হুকুমটা দিলেন যে আজ থেকে বাংলাদেশ স্বাধীন। দ্বিতীয়ত হলো যে বিডিআর এর উপর আঘাত হেনেছে। তৃতীয়টা কথা ছিল যে তিনটা ঘোষণা কিন্তু পরপর হয়েছিল। তো সবকটি ঘোষণা হচ্ছে যে একটা ক্রিয়ার প্রতিক্রিয়া স্বরূপ হয়েছে, এবং সেই ক্রিয়াটা এরপরে প্রতিক্রিয়া স্বরূপ যেটা হয়েছে সেটা আবার ক্রিয়ায় রূপান্তরিত হয়েছে। কারণ আমরা আমাদের আত্মনির্ভরতার জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমতার জন্য, আমাদের একটা শান্তির জীবন বেছে নেওয়ার জন্য যুদ্ধে লিপ্ত হলাম। আমরা কারোর জমি দখল করার জন্য যাইনি, আমরা কখনো সেটা করি নাই। এই প্রসঙ্গে আবার চলে আসে যে আজকে বাংলাদেশে আমরা কারোর আসলে বঙ্গবন্ধু তার সেদিনের ভাষণে কিন্তু ভারত সম্পর্কে 2টা সেন্টেন্স বলেছিলেন যে আমরা তাদের সাথে শান্তি থাকতে চাই, আর তারাও আমাদের প্রতি শান্তিতে অবস্থান করবে বলে আশা। তারপর বলেছে আমরা তাদের প্রতি শান্তিতে আছি এবং ভারত থেকে আমরা শান্তির প্রতি, তার প্রতিবেশীদের প্রতি তার সেই ধরনের অবস্থান ছিল। এবং ওই যে পররাষ্ট্র নীতি সম্পর্কিত যে তার কথাবার্তাগুলো, সেগুলো কিন্তু শান্তির উদ্দেশ্যে নিবেদিত। সব কথা বিশ্লেষণে এই কথা বলা যায়। একটি দিক আবার পররাষ্ট্র নীতির এই জায়গাটিও কিন্তু আপনি জানেন যে 20শে নভেম্বর 1972 আওয়ামী লীগ যখন বঙ্গবন্ধুকে সংবর্ধনা দিয়েছিলেন এই জুলিও কুরি পদক পাওয়ার পর, সেখানেও কিন্তু প্রতিবেশীর সঙ্গে তার নীতি কি হবে সেটি বলছেন যে আমরা চাই প্রত্যেকের সঙ্গে শান্তিতে বসবাস করতে, যা যা করণীয় সেটি আলোচনার মধ্যে। যুদ্ধ বিগ্রহ কখনোই কারো জন্য মঙ্গল আনেনি। বৃহৎ রাষ্ট্রগুলো এটি যেদিন বুঝতে পারবে এই পৃথিবী সেদিন সবার জন্য আরও বেশি উপভোগ্য এবং বাসযোগ্য হবে। অদ্ভুত, মানে সেটি 20শে নভেম্বর 1972 সালে আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেছিলেন। মোমেন স্যার, আপনার কাছ থেকে শুনবো বিশেষ করে আবারও 23শে মে 1973 বঙ্গবন্ধু লিখিত বক্তৃতা পড়ছেন, মানে সেই জুলিও কুরি শান্তি পদক গ্রহণ করতে, এবং সেখানে তিনি বলছেন যে আমরা চাই পরস্পরের একসঙ্গে বেড়ে ওঠার একটা ইতিহাস, যেই ইতিহাস নতুন বিশ্বের হাতছানিতে আমরা এগিয়ে যাব সবার সঙ্গে। অদ্ভুত কথা। মাননীয়
মোমেন ভাই, আপনি কিন্তু এই যে পররাষ্ট্র নিয়ে কাজ করেছেন, বিভিন্ন দেশের সাথে ডিপ্লোম্যাটদের সাথে কথা বলেছেন, এই যে আমাদের পররাষ্ট্র নীতি, সবার সঙ্গে বন্ধুত্ব, আমরা কারোর সঙ্গে যুদ্ধ চাই না, কারোর সঙ্গে বৈরিতা চাই না, এই নীতি কিন্তু আমাদেরকে অনেকটা এগিয়ে দেয়। এই কথা কি আমরা বলতে পারবো মোমেন ভাই? আমি প্রথম থ্যাংক ইউ ফর দ্যাট। আমি প্রথম আমার বন্ধুবর অধ্যাপক মান্নানের সাথে একসাথে একটু অ্যাড করতে চাই। দেখেন, মার্চ মাসে আমাদের জন্য ছিল সংগ্রামের মাস। মার্চ মাসে বঙ্গবন্ধু বারবার সতর্ক করে দিয়েছেন যে আমাদের মধ্যে কোনো দুষ্ট লোক থাকতে, মুনাফিক থাকতে পারে, তারা এই অন্যের উপর অত্যাচার করতে পারে, সাবধান যেন একটি লোক সেই বাংলাদেশে কারোর প্রতি যেন কোনো সহিংস আপনার অত্যাচার না হয়। একেবারে জোর গলায় খবরদারি আপনার আদেশ করেছেন। তিনি সবসময় শান্তি চেয়েছেন। আমি এখানে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, বঙ্গবন্ধু যখন জুলিও কুরি অ্যাওয়ার্ডটা গ্রহণ করলেন তখন তিনি কি বলেন? তিনি বলেন, আমি কোট করি, একই সাথে এত আমি সুস্পষ্টভাবে উল্লেখ করতে চাই, বিশ্ব শান্তি আমার জীবন দর্শনের মূল নীতি। নিপীড়িত, নির্যাতিত, শোষিত, শান্তি এবং স্বাধীনতাকামী সংগ্রামী মানুষ যে কোনো স্থানেই হোক না কেন, তাদের সাথে আমি রয়েছি। আমরা চাই বিশ্বের সর্বত্র শান্তি বজায় থাকুক, তাকে সুসংহত করা হোক। বৃহৎ শক্তিবর্গ, বিশেষভাবে আগ্রাসী নীতির অনুসারী কতিপয় মহাশক্তির অস্ত্রসজ্জা তথা অস্ত্র প্রতিযোগিতার ফলে আজ এক সংকটজনক অবস্থার সৃষ্টি হয়েছে। আমরা চাই অস্ত্র প্রতিযোগিতায় ব্যয়িত অর্থ দুনিয়ার দুঃখী মানুষের কল্যাণের জন্য নিয়োগ করা হোক। আনকোট। বঙ্গবন্ধু এই যে মানুষ প্রকৃতি শান্তির জন্য, এবং আমি খুবই, আর তার যে ফরেন পলিসি, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা, এই এবং জোট নিরপেক্ষ নীতি, এগুলো সারা পৃথিবীর সমাদৃত। আমি যখন বাংলাদেশের অ্যাম্বাসেডর ছিলাম ইউএনওতে, আমি প্রত্যেক ইলেকশনে জিতি অনেক ভোটে। তা আমার কোনো সহকর্মী জিজ্ঞেস করে যে তোমরা এত ভোটে জিতো কেমন করে, তোমাদের তো সব দেশে সব ক্যাপিটালে তোমাদের এম্বাসি নেই। আমি বলি একটি কারণে, সেটা আমাদের জাতির পিতার সেই মূলনীতি, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নাই। এই যে পাওয়ারফুল স্টেটমেন্ট, এইটা আমাদের একটা বড় রকমের শক্তি। আর সেই সাথে আমি বলি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে বিশ্বের শান্তির সংস্কৃতি চালু করেছেন। আমি যেটা আগেও বলেছি যে এমন একটি সংস্কৃতি, কারণ আমরা শুধু ইউএন পিসকিপিং এর নাম্বার 1 ব্র্যান্ড নেম নয়, আমরা পৃথিবীতে বাংলাদেশ, আমি এই জন্য প্রায় বলি, পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় বলেছি যে বিশ্বের শান্তি প্রতিষ্ঠার লিডারশিপ আমাদের নেওয়া উচিত। কারণ আমরা পৃথিবীর মধ্যে একটা দর্শন দিয়েছি, পররাষ্ট্রনীতি একটা দর্শন দিয়েছি, কি যে শান্তির সংস্কৃতি। আমরা দেখেছি যে বিভিন্ন দেশে সংগ্রাম, মানুষ কাটাকাটি, মারামারি, যুদ্ধ, বিগ্রহ, সংঘাত, এগুলোর মূল কারণ হচ্ছে একে অপর প্রতি অবিশ্বাস, একে অপর প্রতি ঘৃণা, একে অপর প্রতি বিতৃষ্ণা। এই যে মন মানসিকতা, সেই যে ঘৃণার মন মানসিকতা, এইটা দূর করার জন্য, সেই জন্য আমরা স্যার আমি আসবো আপনার কথা সূত্র ধরে, মুস্তাফিজ ভাই যেমনটা মোমেন স্যার যেমনটা বলছিলেন, আপনাকে শেষ করি, আমরা এমন একটি মন মানসিকতা পৃথিবীর সারা দেশে তৈরি করতে যাই, যেখানে সকল জাতি, গোষ্ঠী, শ্রেণী, বর্ণ, ধর্ম, তার ঊর্ধ্বে থেকে সবার প্রতি শ্রদ্ধাবোধ অর্জন করা। এই মন মানসিকতা আমি আসবো আবারও আপনার কাছে। আপনার সংঘাত থাকবে না, যুদ্ধ বিগ্রহ থাকবে না, রিফিউজি তৈরি হবে না। জি স্যার, আমি আসবো। মুস্তাফিজ ভাই, যে কথা মোমেন স্যার বলছিলেন, যে বিশেষ করে শান্তির সংস্কৃতি যেটি জাতিসংঘ অনেক বছর পর গ্রহণ করলো, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এগুলো দিয়েই যাচ্ছিলেন 25 বছর ধরে, প্রত্যেক বছরই এটা প্রত্যেক বছরই আমরা তুলি, কিন্তু অনেক বছর পর তারা তুললেন। মুস্তাফিজ ভাই, আপনার কাছ থেকে আমার একদম সহজ সরল প্রশ্ন, যে কে এই প্রস্তাবটি তুললেন? সেটা হচ্ছে বঙ্গবন্ধুর কন্যা। তিনি কি হারালেন যে পরিবারের 16 জন সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে? তারপরে মানে তার জায়গায় যদি আমরা থাকতাম, আমরা কি করতাম?
তিনি যখন প্রথম 96 সালে ক্ষমতায় এলেন, তিনি কারো প্রতি কোনো বৈরী আচরণ করলেন না, আইন বিরোধী কোনো তৎপরতা তিনি চালালেন না। তিনি আইনের মধ্যে যেটা থাকে সেটি দিয়ে দিয়ে তিনি আজকে এই পর্যন্ত বাংলাদেশকে নিয়ে এসেছেন, এবং জাতিসংঘে আন্তর্জাতিকভাবে তিনি বলছেন যে শান্তি ছাড়া আমাদের বিকল্প কোনো নেই। এটাই তো বাবার কন্যা, কিন্তু নিজের এত বড় ক্ষতি, 16 জন সদস্য। মোসাদ্দেক ভাই কি যুক্ত করবেন? আমি একদম ছোট্ট একটা বিরতি নিয়ে ঘুরে এসে আপনাকে একটু সময় দিতে চাইছি। নিচ্ছি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দেখছেন চ্যানেল 9। বিরতির পর আবারও আমি প্রণব সাহা অপু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিশ্ববন্ধু হয়ে ওঠার দিন। মুস্তাফিজ ভাই, প্রশ্ন আগেই রাখা ছিল, কি বলবেন উত্তরে? ধন্যবাদ। যখন আমরা শান্তি নিয়ে যখন কথা বলি, মানে পিস, এটা নিয়ে কিন্তু সারা পৃথিবীতে বৈজ্ঞানিক গবেষণা ছাড়াও সামাজিক গবেষণা হয়েছে। শান্তি প্রতিষ্ঠা করতে হলে দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যেটা হলো অর্থনৈতিক ন্যায় বিচার এবং সামাজিক ন্যায় বিচার, যেটা কিন্তু বঙ্গবন্ধু তার জীবদ্দশায় তিনি কিন্তু এই দুইটা জিনিস প্রমাণ করে গেছে। এবং জননেত্রী শেখ হাসিনা তার পদাঙ্ক অনুসরণ করে একদম তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য যে অর্থনৈতিক ন্যায় বিচার, তার মানে হলো ধনী গরিবের মধ্যে বৈষম্য কমানোর উদ্যোগ নিতে হবে, যেটা বঙ্গবন্ধুর মূল মন্ত্রই ছিল যে শোষণমুক্ত একটি সমাজ ব্যবস্থাপনা। আর সামাজিক ন্যায় বিচার বলতে যেটা বোঝায় সেটা হলো আইনের শাসন। জননেত্রী শেখ হাসিনা এই দেশে, যে একটা গরিব দেশ, 53 বছরের মধ্যে সবচেয়ে বড় অর্জন হলো তিনি এই গরিব দেশটাকে মধ্যম ইনকামের দেশে পরিণত করেছেন, যেটা শান্তি প্রতিষ্ঠার গবেষণার নাম্বার 1 ফাইন্ডিংস, যে শান্তি প্রতিষ্ঠা করতে হলে আপনাকে অর্থনৈতিক ন্যায় বিচার আনতে হবে, যেটা হলো উনি মধ্যম ইনকামের দেশে পরিণত করেছেন। আরেকটি শর্ত হলো, সেটা হলো সামাজিক ন্যায় বিচার, সেটা হলো আইনের শাসন। সামাজিক ন্যায় বিচার, আইনের শাসন যদি আপনি বলুন, তাহলে যিনি জুলিও কুরি পদক পেলেন, যিনি সারা বিশ্বের নেতা, যিনি তার সমগ্র জীবনটা বিসর্জন করেছেন একটা জাতির মুক্তির সংগ্রামে, তাকে আমরা নৃশংসভাবে হত্যা করলাম। করে আমরা এই সভ্য দেশে আমরা অসভ্য আইন আমরা চালু করলাম, যে ইন্ডেমিনিটি অধ্যাদেশে, যে এখানে বিচার করা যাবে না। এবং জননেত্রী শেখ হাসিনা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে যে তিনি কিন্তু এই আইনকে, তিনি জনগণের যে অধিকার, জনগণের যে মনের কথা, এই আইনকে তিনি অবমুক্ত করে, দেশকে কুলসমুক্ত করে তিনি বঙ্গবন্ধু হত্যার বিচার করে আইনের শাসনের সূচনা তৈরি করলেন। এই হলো, আপনি যদি শান্তি নিয়ে কথা বলেন, তাহলে বিশ্ব শান্তির মূল মন্ত্র যে দুইটা জিনিস, সেই দুইটা বঙ্গবন্ধু শুরু করেছিলেন এবং জননেত্রী শেখ হাসিনা তার প্রতিষ্ঠা করে
তার সাফল্যতা দেখিয়ে দিলেন যে শান্তি মানে হলো অর্থনৈতিক মুক্তি, শান্তি মানে হলো সামাজিক ন্যায় বিচার। সেই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মুস্তাফিজ ভাই। আসলে আমরা যেই জায়গাটিতে ফোকাস করতে চাই যে বাবার কাছ থেকে কন্যা শিখবে এবং সেই ধারাবাহিকতায় দেশ এগিয়ে নেবে, সেটাই তো স্বাভাবিক এবং সেটাই কি অদ্ভুতভাবে কি সুন্দরভাবে গেল ১.৫ দশকেরও বেশি সময় ধরে বঙ্গবন্ধু কন্যা সেটা করছেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই আমরা একবার করে সুযোগ পাব। সাবেক পররাষ্ট্র মন্ত্রী মোমেন ভাই, আপনাকে বলে রাখতে চাই, আপনাকে দিয়ে অনুষ্ঠান শেষ করব। শেষ কথায় আপনি কি বলবেন ভাবতে থাকুন। আমি মেজর হাফিজ, শেষ কথায় আপনি কি যুক্ত করবেন? হাফিজ। বঙ্গবন্ধু যখন দেশে ফেরার পথে দিল্লি হয়ে ফিরেছিলেন, তখন একটা কথা বলেছিলেন যে বিজয়কে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে রূপান্তরিত করার যে গুরু দায়িত্ব আমার জনগণের সামনে পড়ে আছে, সেই গুরু দায়িত্ব পালনে জনগণের সঙ্গে যোগদানের জন্য আমি আমার দেশে ফিরে যাচ্ছি। সো এই কাজটি কিন্তু বঙ্গবন্ধু করেছেন। তিনি শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতির পথেই বাংলাদেশকে নিয়ে যেতে চেয়েছেন, কিন্তু নির্মমভাবে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে সপরিবারে। বঙ্গবন্ধু কন্যা শান্তি প্রতিষ্ঠা করার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আশা করি, বিশ্বাস করি, দোয়াও করি যে তিনি যেন তার জীবনের শেষ দিন পর্যন্ত এদেশে শান্তি প্রতিষ্ঠার সংগ্রামটি করে যেতে পারেন। তারই পিতা। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। বান্নান স্যার, ৬৯ সালে আওয়ামী লীগের যে সম্মেলন হচ্ছিল ইডেন হোটেলে, আপনি নিশ্চয়ই জানেন, ১৭ থেকে ১৯ এই ৩ দিনব্যাপী সম্মেলনটি হয়েছিল। সেখানে জাতির পিতার একটি বক্তব্য, মানে শেষ করছেন যে দুনিয়া থেকে আমরা সবাই চলে যাব, কিন্তু কি রেখে গেলাম সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এই সব কিছু থাকবে না, থাকবে প্রেম, প্রীতি, ভালোবাসা, মহব্বত, এগুলিই থাকবে। অতএব আমাদের অহেতুক প্রতিহিংসা দিকে না ছুটে মানুষকে সেবা, মানুষের ভালোবাসার দিকে আরও বেশি মনোযোগী হতে হবে। কি অদ্ভুত কথা! এবং আজকে ৫১ বছর আগের এই বিষয়টি আমরা স্মরণ করছি। প্রতিটি লাইন অক্ষরে অক্ষরে তার ফলেছে, সেটিও আমরা বিশ্লেষণ করছি। সেই ধারাবাহিকতায় শেষ কথায় কি যুক্ত করবেন মান্নান স্যার? শেষ কথা তো আসলে এই কথা শেষ হবে না। বঙ্গবন্ধু যে আদর্শ রেখে গিয়েছেন এবং যখনই আমরা স্মরণ করি তখন আমরাও উপলব্ধি করি যে এই পৃথিবীতে কিন্তু আমাদের চলে যেতে হবে, কিন্তু পৃথিবীতে কি করা যেতে হবে যাতে নাকি শান্তিতে পৃথিবীর মানুষ বসবাস করতে পারে, সেটা অনেক বড় কথা। কিন্তু আমার দেশের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, দেশের মানুষ যেন দুবেলা ভালোভাবে খেতে পারে, শিক্ষা পেতে পারে, স্বাস্থ্যের যত্নটা পেতে পারে, কিংবা তার নিজের প্রতিনিধির মাধ্যমে শাসিত হতে পারে, সেই দিকটা আমাদেরকে বিশেষ গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। এই ব্যাপারে তার সুযোগ্য কন্যা দেখেছি যে পিতাকে অনুসরণ করেছেন। তার পরিবারের, আপনি বলেছিলেন এক পর্যায়ে যে তার পরিবারের ১৬ জনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই কথা আমরা জানি। সেই অবস্থাতে তার প্রতিহিংসা পরায়ণ হওয়ার কথা ছিল এবং যেদিন ক্ষমতা আরোহণ করেছেন ঠিক সেই দিনেই তাদেরকে আসলে আপনার মঞ্চে গুলি করে হত্যা করার ব্যাপারটা অনেকের মাথার ভিতরে বিচরণ করছিল, কিন্তু শেখ হাসিনা তো সেদিকে যান নাই। এমনকি তার সর্বপ্রথম শাসন আমলে তো তিনি বিচার কর্মটা সমাপ্ত করেছিলেন, অন্যরা সেটাকে আগিয়ে নেয় নাই, বরং সেটাকে প্রতিহত করার জন্য চেষ্টা করেছে। পুনরায় ক্ষমতায় আসে, তার তো তখনও প্রতিহিংসা পরায়ণ হওয়ার কথা ছিল, কিন্তু তো কোনো ক্ষেত্রেই প্রতিহিংসা পরায়ণ করেন নাই। আইনের স্বাভাবিক ধারাটাকে উনি অনুসরণ করেছেন। আমাদের কাছ থেকে আমরা অনুরোধ করেছিলাম বা বক্তৃতা বিবৃতি লেখালেখিতে বলেছিলাম যে বিশেষ আদালতে বিচার করা হোক এমন দ্রুত গতিতে সেই বিচার কার্যটা সমাপ্ত, কিন্তু উনি বিশেষ আদালতে না গিয়ে আমাদের প্রচলিত আদালতে তাদের বিচার করেছে। এখনো অনেক ক্ষেত্রে প্রতিহিংসা হওয়ার পর মতো অবস্থান রয়েছে, কিন্তু সে আমি তো দেখি নাই যে উনি প্রতিহিংসা পরায়ণ হয়ে অন্যের ক্ষতি করেছেন বা শান্তির বিপক্ষে কোনো কাজটা করেছেন। প্রতিহিংসা পরায়ণ হলে তো আপনার ওই রোহিঙ্গাদের ব্যাপারে মায়ানমারের সাথে যুদ্ধ বিগ্রহ শুরু করে দেওয়ার কথা ছিল, কিন্তু তা তো করেন নাই। ধাক্কানো হচ্ছে, এমন পরিধি দল থেকে ধাক্কানো হচ্ছে যেন মায়ানমারের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েন, কিন্তু উনি তো সেটাও করেন নাই। এবং আরো অনেক ইলাস্ট্রেশন বা উদাহরণ রয়েছে, যেসব উদাহরণ থেকে আমরা দেখতে পাবো যে শেখ হাসিনা তার পিতার যোগ্য সন্তান। এবং ওই যে শেষ কথাটা বলছি
যে বঙ্গবন্ধুর আদর্শটাকে, বিশ্বশান্তির আদর্শটাকে সমুন্নত রাখার প্রেক্ষাপটে আজকে বঙ্গবন্ধুর নামে শান্তি পুরস্কার ঘোষিত হতে যাচ্ছে। এটা অসংখ্য আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। মর্যাদার খবর। ধন্যবাদ আমরা সবাইকে। শেষ করব। মোস্তাফিজ ভাই, 1974 সালের 11ই জানুয়ারি কুমিল্লা ক্যান্টনমেন্টের একটি সভায় ভাষণে বঙ্গবন্ধু বলছেন যে আরও দেখতে চাই, সে কি জানো, সোনার বাংলা দেখতে চাই, এদেশের মানুষ পেট ভরে ভাত খাক, গায়ে কাপড় পরুক, এটাই আমি দেখতে চাই, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সব দূর হয়ে যাক। অদ্ভুত ভাষণ। শেষ কথায় কি যুক্ত করবেন মোস্তাফিজ ভাই? বঙ্গবন্ধু এই কথাটা নিয়েছেন রবীন্দ্রনাথের কাছ থেকে। রবীন্দ্রনাথ একটি সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, নজরুল দেখেছিলেন গাহি সাম্যের গান, একটা বৈষম্যহীন সমাজ। বঙ্গবন্ধু এই দুইজন দার্শনিকের দর্শন এবং লালনের দর্শনকে ধারণ করে তিনি আমাদের দেশটাকে সাজাতে চেয়েছিলেন। এবং সংবিধানে যদি আপনি খুবই লক্ষ্য করেন, সারা পৃথিবীতে রাষ্ট্র ব্যবস্থাপনার সবচেয়ে পরীক্ষিত পদ্ধতি হলো গণতন্ত্র। তিনি গণতন্ত্র লিখেছেন সবার আগে। তারপরে সমাজতান্ত্রিক ব্যবস্থাপনা মানুষের ভিতরে একটা স্বপ্ন জাগায়, যে একটা সাম্যের জায়গা। তিনি কিন্তু সমাজতন্ত্রটাও কিন্তু আমাদের সংবিধানে 4 পিলারের মধ্যে একটা দিয়েছেন। আরেকটি হলো আমাদের মহান মুক্তিযুদ্ধে সমস্ত ধর্ম বর্ণের মানুষ এবং পার্শ্ববর্তী দেশ ভারত যে আমাদের 1 কোটি মানুষকে শরণার্থী সুযোগ দিয়েছে, তিনি এই দেশটাকে যদি ধর্ম নিরপেক্ষ না করে তিনি যদি এটা ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ করতে পারতেন, কারণ এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ ছিল মুসলিম। তিনি কিন্তু এই সাম্যের কথা ভেবে এবং ধর্মকে রাজনীতিতে না আসার জন্য তিনি নিয়ে আসছেন ধর্ম নিরপেক্ষতা। আর সর্বোপরি যেটা দিয়েছে জাতীয়তাবাদ, অর্থাৎ দেশটাকে ভালোবাসতে হবে। তুমি যে দেশে জন্মগ্রহণ করেছো সেই দেশ তোমার, রাজনীতির ঊর্ধ্বেও তুমি এই দেশের মানুষ। এই যে 4 দর্শনের যে বাংলাদেশের সংবিধান, এটা কিন্তু আপনার কুমিল্লা সেই ক্যান্টনমেন্টে তিনি যে বক্তব্য দিয়েছে তার সঙ্গে যদি মিলান, তার প্রতিটি জায়গায় আপনি দেখবেন তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য রবীন্দ্রনাথ, নজরুল এবং লালনের দর্শনকে আমাদের তারা ছিল এটার স্বপ্নদ্রষ্টা, আর্কিটেক্ট, আর ইনি হলেন সিভিল ইঞ্জিনিয়ার। তিনি দেশটাকে করার চেষ্টা করেছেন। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। মোমেন ভাই, কোনো প্রশ্ন থাকবে না, শেষ কথায় কি যুক্ত করবেন? দেখেন, বঙ্গবন্ধু শুধু আমাদের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করিয়ে দেন নাই, সেই সাথে আমাদের একটা স্বপ্ন দিয়ে গেছেন, সোনার বাংলার স্বপ্ন। সোনার বাংলা হবে একটি আপনার অসাম্প্রদায়িক, আপনার অর্থনৈতিকভাবে শক্তিশালী, প্রসপারাস, এবং যেখানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা সেবা, স্বাস্থ্য সেবা সবার জন্য নিশ্চিত হবে। আর তারই পদাঙ্ক অনুসরণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা সে 2041 সালে আমাদের এই ডিজিটাল বাংলাদেশ, সোনার বাংলা গঠনের উন্নত দেশে, আমি এখানে বলতে চাই এর একটি বড় বঙ্গবন্ধু আমাদের বারবার স্মরণ করিয়ে দিয়েছেন, শুধু আঞ্চলিক শান্তি নয়, বিশ্ব শান্তিও আমার একান্ত কাম্য। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা একটি প্যাকেজ দিয়েছি, সেটা হচ্ছে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা। আমরা দেখেছি যে আমাদের এই গত 15 বছর যে বিরাট উন্নয়ন, সেইটাকে টিকসই করে রাখতে হলে আমার প্রয়োজন আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা। যে সমস্ত দেশে শান্তি নাই, স্থিতিশীলতা নাই, সেখানে সম্পদ থাকতে পারে কিন্তু তাদের অবস্থা বড় কঠিন। এই জন্য আমরা এই সারা এলাকাতে কোনো প্রক্সি ওয়ার চাই না, আমরা চাই শান্তি ও মাননীয় প্রধানমন্ত্রী শান্তি ও স্থিতিশীলতা সবচেয়ে বড় আপনার ভয়েস। এই যে ইউক্রেন যুদ্ধ কিংবা গাজার যে নিপীড়ন, শেখ হাসিনার মতো পৃথিবীর মধ্যে আরো কোন নেতা এত দ্ব্যর্থভাবে শান্তির সপক্ষে আহ্বান জান, বলছেন যে যুদ্ধ মানুষের উপকার, গরিবের ক্ষতি হয়, যুদ্ধ বন্ধ করে আলোচনার মধ্যে তোমরা এগুলো সমাধান করো। আর নিজের জীবন দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে যত ধরনের বড় বড় সমস্যা আমরা আলোচনার একটা গুলিও ছোড়া হয় নাই। আমরা আমাদের বর্ডার বলেন, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এখানে বলি যে বঙ্গবন্ধু যে আদর্শ দিয়ে গেছিলেন, সেই আদর্শের প্রেক্ষিতেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে কাজ করে যাচ্ছেন এবং বিশ্বকে দৃষ্টান্ত স্থাপন করেছেন যে আলোচনার মধ্যে শান্তি
সক্রিয় উপায়ে আপনার সমস্যার সমাধান হয় এবং এতে সকল রাষ্ট্রের উন্নয়ন হয়। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, বিশেষ করে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান আমাদের ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি স্যারকে কৃতজ্ঞতা জানাবো মোস্তাফিজ ভাইকে, জানাবো পররাষ্ট্র মন্ত্রী সাবেক আপনাকে, এবং বঙ্গবন্ধুর তরুণ গবেষক মেজর হাফিজ, আপনাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের আয়োজন এখানে শেষ করতে চাই। দর্শক, আপনাদেরকেও জানিয়ে রাখবো, রবি থেকে বৃহস্পতি এই আয়োজন নিয়ে আমরা 11টায় হাজির হই, কিন্তু বিশেষ দিন মানেই চ্যানেল 9, বিশেষ দিনে আমরা এই বিশেষ আয়োজন নিয়ে হাজির হই। আবারও দেখাবে অন্য আয়োজনে, সে পর্যন্ত ভালো থাকবেন, চ্যানেল 9-এর সঙ্গে থাকবেন। শুভরাত্রি।